আসসালামু আলাইকুম সবাইকে, যারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন। প্রতিদিনের মতো সফট স্কিলস নিয়ে লাইভ ডিসকাশন এবং এই যথারীতি 7:30টার সময় আমরা অনলাইনে কানেক্টেড থাকি উইথ আওয়ার ফ্রেন্ডস, উইথ আওয়ার পার্টিসিপেন্টস, গ্রুপ মেম্বার্স। সো এই লাইভ ডিসকাশনটি মূলত আমাদের অফিসিয়াল পেজ অফ বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং আমাদের গ্রুপ সফট স্কিলস দিয়ে করব জয় থেকে একসাথে প্রচারিত হয়, এবং আমরা চেষ্টা করি সেক্টর ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্টদের নিয়ে এসে তারা আসলে সফট স্কিলসকে কিভাবে তাদের কর্মক্ষেত্রে ব্যবহার করছেন, বা কোন কোন সফট স্কিলস গুলোকে তারা বেশি জোর দেন এই বিষয়ে আমরা আলোচনা করি। আপনাদের প্রশ্ন কিন্তু আমরা অনেক পাই এবং আমরা চেষ্টা করি সেই প্রশ্নগুলোর উত্তর দেবার। আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ তাজদিন হাসান, আপনারা সবাই তাকে চেনেন। ইজ ভেরি অ্যাক্টিভ এবং ডিজিটাল মার্কেটিং এর নতুন ডেফিনেশন আসলে উনি দিয়েছেন। অ্যান্ড উনি মেইনলি কাজ করেন ডেইলি স্টারে। আপনারা সবাই জানেন যে একটি ইনিশিয়েটিভ এই মুহূর্তে ওনারা নিয়েছেন, সেভ মিশন বাংলাদেশ। সো সেটার অনেক স্টোরিজ আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি। তাজদিন ভাই, সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রিপন ভাই। It's been an honor and I'm very much humble to be in your program. But আপনি শুরুতে মনে হয় একটা ভুল ইনফরমেশন দিয়েছেন। আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কোনো ডেফিনেশন বা কিছুই দেইনি, ঠিক আছে? I'm just learning and I'm a traditional marketer who is in the transition to become a digital marketer আর কি, in the process বলতে পারেন। Right, and that's why I don't want to quote you as a traditional marketeer because you have actually broken the traditional part. So but তাজিন ভাই, আমাদের এখানে যারা আসলে যুক্ত থাকেন বা যুক্ত হন, তারা আসলে আমরা আসলে ডিসকাস করি অ্যাবাউট সফট স্কিলস, এবং আমরা সবাই জানি যে ক্যানগারি ইনস্টিটিউট অফ টেকনোলজি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ওদের রিসার্চেও এসেছে যে একজন প্রফেশনালের ক্যারিয়ারে 15% তার টেকনিক্যাল স্কিলস থাকে, যেটি আপনার আছে অবশ্যই, এন্ড 85% মূলত ওই টেকনিক্যাল স্কিলসকে কভার করে তার সফট স্কিলস দিয়ে। সো আপনার কাছে যদি প্রশ্ন করি আর কি, যেটা দিয়ে আসলে শুরু করবেন আপনি, যে সফট স্কিলসকে আপনি কিভাবে দেখেন, বা আপনার যারা আপনার সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত হবেন তাদের জন্য আপনি সফট স্কিলস নিয়ে কি বলবেন? ফ্লোর ইজ ইয়ার্স। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রিপন ভাই। সাউন্ড কি ক্লিয়ার আছে? জি জি জি, আচ্ছা। সো বেসিক্যালি আমি যেটা সফট স্কিল নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে কি, ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ, উই আর লিভিং ইন 21st সেঞ্চুরি, এবং আপনি যখন সফট স্কিলের কথা বলেন, নাও ওয়েন ইউ হ্যাভ টু very powerful product like Google and YouTube with you, so if you just if you just search and if you can download tons and tons of stuff that will talk about a lot of soft skill. বাট আমার কাছে মনে হচ্ছে আজকের সেশনে আমি যেটা প্ল্যান করেছি, যখন আপনি বললেন যে সফট স্কিল নিয়ে কথা বলতে, রাদার আমি যেটা ফিল করি যে আমাদের ডে টু ডে লাইফে বা আমার ডে টু ডে ওয়ার্ক প্লেসে বা ডে টু ডে কোনো প্রজেক্ট লিড করতে যে ধরনের সফট স্কিল বা যে ধরনের স্কিলগুলো আমি মনে করি যে দরকার, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আর আজকে আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, COVID-19 এন্ড করোনা, এবং আপনি হয়তো জানেন যে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, মিশন সেভ বাংলাদেশ। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ইনিশিয়েটিভটা সম্পর্কে যদি আমি একটু বলি, এটা বলার মধ্য দিয়েই আমি হয়তো কয়েকটা স্কিল নিয়ে কথা বলবো, আই থিঙ্ক হুইচ দ্য অডিয়েন্স মে ফাইন্ড রেলেভেন্ট ফর দিস সেশন। সো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সিম্পল, যে এই ক্রাইসিস টাইমে যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের পরিবারের মানুষজন আছে এবং যারা প্রচন্ড সুবিধা বঞ্চিত মানুষজন আছে, লাইক রিক্সাওয়ালা বললেন, রিক্সাওয়ালা ভাই, ডেইলি ওয়েজ আর্নার, ডেইলি লেবারার যারা আছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ডেইলি স্টার, সেবা এবং সমকাল, আমরা তিনটা অর্গানাইজেশন এক হয়ে একটা প্ল্যাটফর্ম করেছি, যেটা নাম হচ্ছে মিশন সেভ বাংলাদেশ। তো আমাদের প্ল্যাটফর্মটার অবজেক্টিভ হচ্ছে এই মানুষগুলোকে সুবিধা প্রদান করা, তাদের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, এবং এর পাশাপাশি কমন প্লেস গুলো ডিসইনফেক্ট করা, মানুষকে স্বাস্থ্যকর্মীদের পিপিএ এবং মাস্ক দিয়ে হেল্প করা, এবং আমি বলবো যে আমাদের কিছু একটা পার্টিকুলার একটা সেগমেন্ট আছে যেখানে আমরা বলছি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ বা এসএমই ব্যবসায়ীদেরকে, তাদের ফ্যামিলিকে, মধ্যবিত্ত পরিবারগুলোকে সাপোর্ট করা। সো ফার আমরা যেটা করেছি, প্রায় 90 লাখ টাকার মতো আমরা একটা ফান্ড রেজ করেছি প্রাইভেট কোম্পানিগুলোকে সাথে নিয়ে। অবশ্যই সাকিব আল হাসান ফাউন্ডেশনকে আমরা অনবোর্ড করেছি। সো এই যে পুরো জার্নিটা, আমরা সোফার 5,000 ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছি। আপনি একটু অবাক হবেন শুনে, পরশুদিন আমরা 80 জন সেক্স ওয়ার্কারের বাসায় খাবার পাঠিয়েছি।
আমরা 192 জন ক্যান্সারে আক্রান্ত ফ্যামিলি যারা হচ্ছে গ্রাম থেকে এসেছে, ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আছে, তাদেরকে সাপোর্ট দিয়েছি। আমরা আজকে 79 জন মিউজিশিয়ানের বাসায় আমরা 1 মাসের ইফতার এবং সেহরি পাঠাচ্ছি। আপনার তবলা বাদক থেকে শুরু করে কিবোর্ডিস্ট, ড্রামার, বাঁশি বাদক যারা হচ্ছে এই মুহূর্তে কনসার্ট করতে পারছে না, কিন্তু যাদের এই মুহূর্তে নিড আছে বাসায়। এই কথাগুলো বলার একটা কারণ হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম মিশন সেভ বাংলাদেশ হঠাৎ করে কেন, কি পাওয়ারটা কাজ করেছে পেছনে, যে আমরা উইদিন 3 উইকস আমরা 90 লক্ষ টাকার উপরে তুলেছি, প্রায় 1 কোটি টাকা হয়ে যাবে আমাদের। আমরা জাস্ট একটা ছোট্ট স্বপ্ন দেখেছিলাম যে 1300 রিক্সাওয়ালা ভাইকে সাপোর্ট দিব, আমার 13 লাখ টাকা লাগবে। সেই স্বপ্নটা রিক্সাওয়ালা ভাই থেকে শুরু করে এখন বাংলাদেশের 9টি জেলা, আপনার 20,000-এর বেশি মানুষ, আপনার 300-টিরই বেশি জায়গা, এবং আমি বলবো স্বপ্নটা একটা পরিধি ব্যাপ্তি লাভ করেছে। সো এটার পেছনেও কিন্তু আপনার অনেকগুলো সফট স্কিল কাজ করেছে। সো লেট মি টেল ইউ দোজ সফট স্কিল। সো আমি এখানে প্রথম সফট স্কিল যেটা আমি বলবো, যেটা নিয়ে আমি ডিসক্রাইব করতে চাই, সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। সো যখন আমরা দেখলাম যে এরকম একটা প্রবলেম হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং গভর্নমেন্ট থেকে আসলো যে আমরা লকডাউনে চলে যাব, সো উই আইডেন্টিফাইড প্রবলেমটা কি। সো প্রবলেমটা কিন্তু ছিল যে আমরা লকডাউনে চলে গেলে সুবিধা বঞ্চিত বা মার্জিনালাইজ ইনকাম গ্রুপ অফ পিপল রাস্তায় বেরোতে পারবে না, রিক্সা চালাতে পারবে না, কারণ মানুষই তো রাস্তায় নেই, তো ওদের বাসায় খাবার নেই, রাইট? সো হাঙ্গার ইজ দ্য প্রবলেম। কিন্তু আপনি প্রবলেম সলভিং স্কিলের বড় 2টা পার্ট দেখেন, একটা হচ্ছে অ্যাটেনশন টু ডিটেলস, আর একটা হচ্ছে প্ল্যানিং। আপনি যদি আরেকটু অ্যাটেনশন টু ডিটেলস দেন, আপনি দেখবেন এই প্রবলেমের ভিতরে কিন্তু একটা বড় সমস্যা আছে। সেটা হচ্ছে মানুষ একসাথে এক জায়গায় হতে পারবে না, মানুষকে বাসায় থাকতে হবে। সো আপনি বাসায়ও একটা মানুষকে বন্দি করে রাখবেন, রিক্সাওয়ালা ভাইদেরকে, এবং আমাদের মতো মানুষ বা মধ্যবিত্ত পরিবারের মানুষরা যারা রাস্তায় বের হবে না, রিক্সায় চলবে না, এক জায়গা থেকে এক জায়গায় যাবে না, হাউ অ্যাকচুয়ালি ইউ আর গোয়িং টু সলভ দ্য ইস্যু? তাদের হাঙ্গার আপনি কিভাবে সলভ করবেন? আপনি ওই মানুষগুলোকে বাসা থেকে আপনি এখন ঠিক করলেন, ঠিক আছে এই রাস্তায় দেখা হলো, আমি তাকে 100 টাকা দিয়ে দিলাম, নেন ভাই আপনার তো আজকে রিক্সা জমা দেওয়ার কথা 75 টাকা তুলতে হয়, আপনি তুলে নেই 100 টাকা রাখেন, চাল ডাল কিনে নিয়ে যান। ওই লোকটা আজকে 100 টাকা দিবে, আপনি কিন্তু তার পরের দিন তাকে আর 100 টাকা দিবেন না, আপনি, কারণ আপনিও তো বাসা থেকে বের হবেন না, প্রথম দিন আপনি দিবেন, আপনি কতদিন তাকে 100 টাকা দিবেন? সেকেন্ড থিং, ওই 100 টাকা হয়তো তার বা তার ছেলের, হয়তো আজকে তার ওয়াইফের হয়ে গেল, দিন চলে গেল, কিন্তু আমরা ধরে নিচ্ছি তার ফ্যামিলিতে তার ছেলে মেয়েও আছে। সো আলটিমেটলি ও বাসা থাকছে না, ওকে কিন্তু বাসা থেকে আবার বের হতে হচ্ছে। তো অ্যাটেনশন টু ডিটেলসটা হচ্ছে আপনি ফিগার আউট করা ওই প্রবলেমের ভিতরে সাব প্রবলেম কি বা আরো বড় প্রবলেম কি। দ্য বিগার প্রবলেম, বাসায় থাকতে হবে, 12 দিনের লকডাউন, 12 দিন বাসা থেকে বের হতে পারবে না, এবং শুধু সে না, তার ফ্যামিলিকেও চালাতে হবে। তো আমরা যখন এই অ্যাটেনশন টু ডিটেলসটা যখন আমরা আইডেন্টিফাই করলাম, দেন আমরা ডিসাইড করলাম আমরা একটা ফান্ড রেজ করব, যে ফান্ডটা হবে প্রত্যেকটা ফ্যামিলির জন্য আমরা 10 দিনের খাবার দিব, এবং অ্যাজাম্পশন হচ্ছে 4 জন ফ্যামিলি মেম্বার আছে। সো আমরা 10 কেজি চাল, 5 কেজি ডাল, 2 কেজি আলু, 2 লিটার 1 লিটার তেল, একটা লবণের প্যাকেট, এভাবে করে হিসাব করে দেখলাম 1000 টাকার মতো লাগে। আসলে পরবর্তীতে আমরা 750 টাকায় টঙ্গী বাজার থেকে আউটসোর্স করেছি, কিন্তু ওই মোমেন্টে আমাদের ইউনিমার্ট থেকে হেল্প নিতে হয়েছে, ইউ আন্ডারস্ট্যান্ড ইউনিমার্ট একটু প্রাইস হাই। সো ওই মোমেন্টে এই যে আমরা যে একটা প্ল্যান করেছিলাম, যে প্রপার প্ল্যানিং, যে আমি প্ল্যানিংটাতে পরে আসি, যে অ্যাটেনশন টু ডিটেলস টু দ্য প্রবলেম, এই যে আমরা যে বাসায় থাকতে হবে, এই জিনিসটাকে কিন্তু আমরা মিস আউট করিনি। সে যে একা না, তার ফ্যামিলি আছে, এটা কিন্তু মিস আউট করিনি। এন্ড দ্যাটস কল আ প্রবলেম সলভিং অ্যাবিলিটি, যে আপনি কিভাবে প্রবলেমটাকে দেখছেন, দ্য ওয়ে ইউ লুক এট দ্য প্রবলেম। দেন আমি বলবো দ্য সেকেন্ড থিং ইজ প্ল্যানিং। সো আমরা যদি পুরো প্রসেসটা চিন্তা করি, আমরা রিক্সাওয়ালা বা সুবিধাবঞ্চিত মানুষদেরকে হেল্প করতে চাই, দ্যাটস দ্য প্রপোজিশন। প্রবলেম কি? তাদের খাবার নেই। নাও প্ল্যান কি? প্ল্যান হচ্ছে খাবার আনতে হবে। সো খাবার আনতে হলে আমাকে খাবার, যে খাবার আমাকে এটা প্রডিউস করবে বা যে প্রোভাইড করবে, তার সাথে যোগাযোগ করতে হবে, সে একজন স্টেক হোল্ডার। খাবারগুলোকে প্যাকেজিং করতে হবে। দেন এই খাবারগুলোকে একটা সেন্ট্রাল লোকেশন থেকে আমাকে জানতে হবে রিক্সাওয়ালারা কোথায় আছে। সো আমরা এই 1300 রিক্সাওয়ালাকে ফার্স্টে খুব কুইক একটা অপশনে গিয়েছি, যে মিরপুর ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, বাড়িধারা ডিওএইচএস, গুলশান বনানী সোসাইটি ক্লাব, তাদের হেল্প নিয়ে আমরা 1300 রিক্সাওয়ালাকে শর্টলিস্ট করেছি। কারণ আমরা এখন জানি যে ওদের কাছে রেজিস্টার্ড আছে,
দেন আমরা ওই সোসাইটির হেল্প নিয়ে আমরা বলেছি আগামীকালকে আমি এই এলাকায় এতটা সময় আসব, আপনি আপনার ওই এলাকার রিক্সাওয়ালাদের ভাইদেরকে বলে দিবেন, কারণ তারা তো আপনাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখে যে আমরা এতটার সময় আসব তাদেরকে ত্রাণ দিতে। তখন আমরা ওই জায়গাতে ওই প্যাকেটগুলো নিয়ে চলে গেছি। সো এখন কথা হচ্ছে এই যে প্যাকেটগুলো নিয়ে যাব, রাস্তায় তো এখন মুভমেন্ট নেই, আপনাকে তো গাড়ি আটকাবে, তারপর ইউনিট বিগার ভ্যান, আপনি কি করবেন? দেন আমরা বললাম ই কুরিয়ার, আমাদের কমিউনিটি ই কুরিয়ারকে আমরা বললাম, পাঠাওকে বললাম, পাঠাও, ই কুরিয়ার, পেপারফ্লাই সবাই বললাম আমরা সাপোর্ট দিব। সো আপনার লজিস্টিক ইস্যু সলভ। আবার আপনি ওই মোমেন্টে কিন্তু আপনার পারমিশন লাগবে ডিএমপির, কারণ আপনি তো রাস্তায় বেরোচ্ছেন, আপনি মিশন সেভ বাংলাদেশ কি, ইজ ইট এ ফাউন্ডেশন অর প্ল্যাটফর্ম, আপনারা কি করছেন? সো আমরা নেসেসারি পারমিশন নিলাম কনসার্ন স্টেক হোল্ডারদের, যে আমরা রাস্তায় আমাদের লোক খাবার দেওয়ার জন্য যাতায়াত করতে পারবে। দেন আমরা চিন্তা করলাম এখন ফান্ড কিভাবে রেজ করব। তো আমরা একটা পেমেন্ট গেটওয়ে করলাম, এসএসএল ওয়্যারলেস আমাদেরকে পেমেন্ট গেটওয়ে চার্জটাকে ফ্রি করে দিল। সো দেন হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে করে আমরা ফিনান্সিয়াল ড্যাশবোর্ডটাকে ওপেন করে দিলাম, মানুষ যাতে দেখতে পারে প্রতিদিন কত করে ফান্ড জমা করছে। দেন আমরা কি করলাম, আমরা খেয়াল করে দেখলাম যে 3 দিনের মধ্যে তো 13 লক্ষ টাকা তুলতে পারবো না 1300 রিক্সাওয়ালা, কারণ লকডাউনে চলে যাবো, পাবলিকরা ফান্ড দিবে বাট ইট উইল টেক টাইম। তখন আমরা বললাম ওয়াই নট আমরা কয়েকটা প্রাইভেট অর্গানাইজেশনকে ফোন করি, যে 1300 ফ্যামিলি, কেউ যদি 300 ফ্যামিলিকেও হেল্প করে 3 লাখ টাকা, আপনি যদি 50টা ফ্যামিলিকে হেল্প করেন 50,000 টাকা, বলে দেখি না কি হয়। সো আমি আইপিডিসির এমডি মমিন ভাইকে ফোন করলাম, স্বপ্নে সাব্বির নাসির ভাইকে ফোন করলাম, আমাদের চেয়ারপারসন রোকেয়া আফজাল রহমানকে ফোন করলাম, আমাদের টিমের ইমরান হচ্ছে আপনার একটা এনজিও কে ফোন করলো, এবং আমি অল্প বলবো না, একদিনের মধ্যে আমরা 15 লক্ষ টাকা তুললাম। এবং আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিলাম তখন মানুষ বললো আমরাও হেল্প করতে চাই। দেন আমরা বুঝতে পারলাম যে এই জায়গা থেকে আমাদের সরে গেলে হবে না, যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম বিল্ড করেছি এখানে আমাদের থাকতে হবে। আমরা 24/7 সেবা এক্সওয়াইজির কল সেন্টার ইউজ করলাম, কারণ প্রচুর মানুষ কোয়েরি করবে। দেন আমরা প্ল্যান করলাম কিভাবে ফেসবুক পেজে আমরা গুগল লিংক দিয়ে ভলেন্টিয়ার থেকে শুরু করে মানুষের পার্সোনাল কোয়েরি, মানে ইট বিকামস এ বিগার স্টাফ। সো এই কথাটা এখন এই জন্য বললাম, এই যে আপনার প্রবলেম সলভিং এর একটা সাব স্কিল হচ্ছে প্ল্যানিং স্কিল। প্রথমে আপনি অ্যাটেনশন টু ডিটেল দেখলেন প্রবলেমটার, দেন ইউ প্ল্যান, লজিস্টিক সাপোর্ট প্ল্যান করলেন, স্পন্সর ডোনেশন প্ল্যান করলেন, তাদের জন্য পেমেন্ট গেটওয়ে করলেন, খাবারের সোর্সিং করলেন, প্যাকেজিংটা ইউনিমার্ট করে দিল। অ্যাট দ্য সেম টাইম আমার লোক খুঁজতে থাকলো যে পরবর্তী 1500 জনকে হেল্প করতে হলে আমাকে কম দামে খাবার সোর্স করতে হবে, টঙ্গী বাজারে সাপ্লায়ারের সাথে কথা বলা শুরু করলো। সো দিস ইজ হাউ ইউ আর সলভিং আ প্রবলেম। এবং প্রবলেম সলভিং এর আরেকটা সাব স্কিল হচ্ছে, আমি যেটা বিলিভ করি, দিস ইজ দ্য উইনিং অ্যাটিটিউড। দিস ইজ আ গ্রেট সফট স্কিল। লাইক আমরা কিন্তু প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, যে কিভাবে রাস্তায় গাড়ি পুলিশ যদি আমাকে রাস্তায় যদি ল এনফোর্সমেন্ট আমাকে আটকায়, কি করতে হবে? পারমিশন নিতে হবে, ওহো এটা তো নেওয়া হয়নি, লেটস ডু ইট। বা আমার প্রোডাক্টের দাম হচ্ছে 1000 টাকা, বাট আমি তো এখানে টাকা সেভ করতে পারবো, সো আমি কি তাহলে বেশি দাম দিয়ে দিব নাকি আমি ওয়েট করব? না, উই ক্যানট গিভ ইট আপ, সো লেটস গিভ ইট। এখন 1000 টাকায় দেই, পরবর্তীতে আমরা আউটসোর্স করবো কম টাকায়। মানুষ কোয়েশ্চেন করতেই পারে যে কেন আপনি 1000 টাকায় দিচ্ছেন, আরো তো টাকা সেভ করা যায়। কারণ এই মোমেন্টে কথা বলাটা অনেক সহজ, কিন্তু ফিল্ড লেভেলে চ্যালেঞ্জটা ডিফারেন্ট। সো ওই জায়গাতে ইউ হ্যাভ টু হ্যাভ এ উইনিং অ্যাটিটিউড টু ডু ইট। এই মোমেন্টে করোনার ক্ষেত্রে আমাকে স্যানিটাইজার লাগবে, যেগুলো আমরা ভলান্টিয়ার ইউজ করবে, ওইটার জন্য একটু এসিআই তে ফোন দেওয়া। সো দিস ইজ হাউ ইউ সলভ দ্য প্রবলেম। এখান থেকে আমি যদি প্রবলেম সলভিং স্কিল থেকে যদি আমি সেকেন্ড স্কিলটাতে আসি, আমি বলবো যে এই ধরনের মিশন সেভ বাংলাদেশ বলেন বা আমাদের ডে টু ডে লাইফে একটা সেকেন্ড স্কিল হচ্ছে টিম ওয়ার্ক। সো টিম ওয়ার্কে আমি 3টা জিনিসের উপরে আমি এসেন্স দিব। ফার্স্ট থিং হচ্ছে টিম ওয়ার্কে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে এই ধরনের ক্রাইসিস একটা মোমেন্ট, এই ধরনের ক্রাইসিস একটা মোমেন্টে টিম ওয়ার্কের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যারা কাজ করে তাদের ফিডব্যাক নেওয়ার ক্ষমতা। লাইক আমি একজন ডোনারকে ফোন করলাম, ডোনার আমাকে না করে দিল, এখন তার কাছ থেকে না শুনে আমি ভাবলাম এটা আর হবে না, আমি আর পরবর্তী ডোনারকে আর ফোন করলাম না, তাহলে কিন্তু আর হচ্ছে না। সো একটা ফিডব্যাক নেগেটিভ হলে, ইফ ইউ বিকাম বক ডাউন উইথ দ্যাট, ইট উইল নট গোয়িং টু হেল্প ইউ ইন দ্য লং রান। আমাকে একটা ফিডব্যাক ছিল যে তাদের বিজনেস চ্যালেঞ্জ অনেক, এবং আমি ওই ফিডব্যাকটা খুব পজিটিভলি নিয়েছি, যে ইটস রিয়েলি মেক সেন্স যে একটা মানুষের যখন বিজনেস চ্যালেঞ্জ থাকে তখন উই শুড রিয়েলি অ্যাড্রেস দ্যাট চ্যালেঞ্জ এন্ড লাইফ মুভস অন। সো আমরাও যেটা করেছি, একটা ফিডব্যাক থেকে নেগেটিভ ফিডব্যাক হলে আমরা উই কন্টিনিউ আওয়ার জার্নি। আমরা অনেকে আমাদেরকে হয়তো বলেছে না আমরা হয়তো এই সাপোর্টটা এই মুহূর্তে প্রোভাইড করতে পারবো না,
আমি যখন খাবার খোঁজ করছিলাম, আমার মনে আছে আমরা 3 থেকে 4টা রিটেল শপ থেকে আমরা ডিক্লাইন হয়েছিলাম, যারা আমাকে বলেছে যে এই মুহূর্তে 1300 জনের খাবার প্রোভাইড করা সম্ভব না, আমরা পারছি না, বিকজ আমরা আমাদের নিজেদের আউটলেটই ডিমান্ড সাপ্লাই দিয়ে আমরা প্রচন্ড চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে নিজেদের ডিমান্ডটাকেই ফুলফিল করা। সো ওই মোমেন্টে আসলে আমরা যে আশা না হারিয়ে, আমরা যে ফিডব্যাক গুলোকে নেগেটিভ ভাবে না নিয়ে কনস্ট্রাকটিভ ভাবে চিন্তা করে আমরা যে একটা স্পিরিট নিয়ে এগিয়ে গিয়েছি, দ্যাট মেক্স দ্য হোল থিং ওয়ার্ক। সো আমার কাছে মনে হচ্ছে ফিডব্যাক নেওয়ার একটা ক্ষমতা থাকতে হবে। আমার ভলান্টিয়াররা যারা কাজ করতেছে, আমি সকাল 10টায় বলেছি যে হয়তো মোহাম্মদপুরে যেতে হবে, কিন্তু আমি হঠাৎ করে ফোন দিয়ে বলেছি যে না ঠিক আছে, মোহাম্মদপুরে না, তুমি এখন তাড়াতাড়ি ইয়েতে চলে যাও, ওইখান থেকে মিরপুরে চলে যাও, বা একটু পরে মিরপুরে, আমি অর্ধেক রাস্তায় সে মিরপুরে যাচ্ছে, আমি বলছি এখন মিরপুর যাওয়ার দরকার, তুমি মালিবাগের দিকে মুভ করো। এই যে যারা ভলেন্টিয়ার, তারা যদি এই ফিডব্যাক গুলো না নিতে পারতো যে ওয়াই দেয়ার আর সো মেনি কমিউনিকেশন, কেন এত ইনকনসিস্টেন্ট কমিউনিকেশন, কারণ প্রবলেমটাই তো এরকম, দিস ইজ এ ক্রাইসিস মোমেন্ট। ওই মোমেন্টে তারা যে ফিডব্যাক গুলো নিয়েছে, দ্যাট মেক্স দ্য টিম ওয়ার্ক ইউনিক। সেকেন্ড থিং আমি মনে করি যেটা ফিডব্যাকের সাথে জড়িত, দ্যাট ইজ এমপ্যাথি। যে আমি যখন আসলে আমার ভলেন্টিয়ারের সাথে কথা বলছি, যারা প্যাকেজিং এ কাজ করছে, যারা কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আমাকে বুঝতে হবে আমি কিন্তু বাসায় বসে আছি, আমি হয়তো আজকে ডোনারকে বলে আমি ফান্ড রেজ করছি, কিন্তু আমি কিন্তু ফিল্ড লেভেলে রিস্ক নিয়ে যাচ্ছি না। সো আমার ভলেন্টিয়ারের প্রতি আমার অনেক এমপ্যাথি নিয়ে আচরণ করতে হবে। সো আমি যখন আমার ভলেন্টিয়ারের সাথে এমপ্যাথি নিয়ে আচরণ করছি, আমি জানি যে দিন শেষে আমি যে 100 মানুষকে কথা দিয়েছি, তাদের বাসায় আজকে খাবার পৌঁছে যাবে, কারণ আমার ভলেন্টিয়াররা বুঝতে পেরেছে যে তাদের যারা তাদের লিডারশিপ রোলে কাজ করছে, তারা তার কাজকে রেসপেক্ট করছে, দে হ্যাভ গেইনড, দে হ্যাভ আর্নড আওয়ার রেসপেক্ট অ্যাজ ওয়েল। সো ওই জায়গা থেকেই দে উইল গিভ দেয়ার 100% টু ডু দ্য ওয়ার্ক। সো টিম ওয়ার্ক ইজ দ্য সেকেন্ড স্কিল উইচ অ্যাকচুয়ালি মেক, লাইক আপনি জাস্ট চিন্তা করেন, প্রোডাক্ট আউটসোর্সিং থেকে প্রোডাক্ট গুলো সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া টিম ওয়ার্ক ছাড়া বাসায় বসে করা সম্ভব না। আমি তো অ্যাকচুয়ালি কোনো কাজ করছি না, আমি বাসায় বসে জাস্ট ডিরেকশন দিচ্ছি, কিন্তু যারা করছে, এই যে আজকে সারাদিন কিন্তু ঝড় বৃষ্টি ছিল, তারপরও আমি জানি 100 জনের মানুষের বাসায় আজকে ইফতারের সামগ্রী পৌঁছে গেছে 30 দিনের জন্য। সো এটা টিম ওয়ার্ক ছাড়া সম্ভব না। সো আমি মনে করি এমপ্যাথি, ফিডব্যাক নেওয়ার ক্ষমতা, এই দুটা মিলেই হচ্ছে একটা টিম ওয়ার্ক। সো দ্যাটস দ্য সেকেন্ড থিং। দেন থার্ড একটা প্রবলেম, যেটা থার্ড একটা সফট স্কিল যেটা বলবো এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমরা পেয়েছি, দ্যাট ইজ অ্যাডাপ্টিবিলিটি। সো অ্যাডাপ্টিবিলিটিটা হচ্ছে, আমি যদি সিম্পল ওয়েতে বলি, আমার কাছে মনে হচ্ছে যে প্রবলেমটা তো ইউনিক। আপনি এক জায়গায় 500 মানুষকে এক জায়গায় করে আপনি খাবার দিতে পারছেন না, তা ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ দ্য প্রবলেম। সো আমাকে উপায় বের করতে হবে যে কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমি খাবার দিতে পারবো। আচ্ছা, আমি তো সামনাসামনি মিটিং করতে পারছি না, আমার ভলেন্টিয়াররা যারা রায়ের বাজারে গিয়ে হয়তো কোনো কারণে আটকে গেছে, বা কোনো আজকালকে তারা ডিস্ট্রিবিউশনে নামবে, রাত 10টায় বারবার ফোন দিচ্ছে, ও ধানমন্ডিতে যে কাজ করতেছে সেও ফোন দিচ্ছে, মিরপুরে যে ফোন দিচ্ছে সেও ফোন দিচ্ছে। সো মাল্টিপল সেম কমিউনিকেশন উইথ মাল্টিপল পিপল। সো এখন কারণ আমরা তো ফিজিক্যালি মিটিং করতে পারছি না, তাহলে কি করতে হবে? দেন উই স্টার্টেড টু ইউজ দ্য জুম মিটিং বলেন, হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিং বলেন, সো গুগল ডকে জিনিসপত্রগুলো আপডেট করা বলেন। সো এই যে অ্যাডাপ্টিং উইথ দ্য নিউ ওয়ে অফ ওয়ার্ক, এটাও কিন্তু একটা ইটস এ সফট স্কিল। দেন আমরা এখন সব অফিসও করছি জুম কলে, বাট আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা এই মিশন সেভ বাংলাদেশে আমরা অনেক মিটিং করছি রাত্রেবেলা, আমরা যারা ফাউন্ডার্স তারা মিটিং করছি যে কি প্ল্যান হবে, আগামী দিন কি হবে, পরশু দিন কি হবে। এখন এখানে একটা পয়েন্ট আছে যে হাউ ইউ অ্যাডাপ্ট, আপনি কিভাবে অ্যাডাপ্ট করবেন, অ্যাডাপ্ট করার সাব স্কিলটা কি? আমার কাছে মনে হচ্ছে দুইটা জিনিস ইম্পর্টেন্ট অ্যাডাপ্টিবিলিটি। একটা হচ্ছে কিউরিওসিটি, আপনার আগ্রহ থাকতে হবে যে আসলে দেখি তো জুম সফটওয়্যারটা কিভাবে কাজ করে, অ্যান্ড ইউর মেন্টালিটি টু অ্যাকসেপ্ট দ্য চেঞ্জ। ও না, জুম না করে আমরা একটা কাজ করি, হোয়াটসঅ্যাপে গ্রুপ কল বা মেসেঞ্জারই করে ফেলি, ইট ইজ মোর easier than to download the Zoom and do the stuff. So ওই জায়গা থেকে আপনাকে যদি অ্যাডাপ্ট করতে হয় সিচুয়েশনের সাথে, আপনাকে কিউরিয়াস মাইন্ডের অধিকারী হতে হবে এবং আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে চেঞ্জটা, ওই চেঞ্জটার আই ওয়ান্ট টু বি পার্ট অফ ইট। দেন ইউ উইল বিকাম আ গুড পারসন হু ক্যান অ্যাডাপ্ট। সো আই টক অ্যাবাউট প্রবলেম সলভিং, কামিং ব্যাক টু টিম ওয়ার্ক অ্যান্ড দেন অ্যাডাপ্টেবিলিটি। Now another fourth skill, that soft skill যেটা আমি বলতে চাই, that's very important, that's leadership skill. I think এই স্কিল গুলো নিয়ে আসলে কথা বলার কিছু নেই, everyone knows about it.
বাট লিডারশিপ স্কিলের ক্ষেত্রে আমি দুইটা পয়েন্ট বলবো শুধু, যে হাউ টু লার্ন লিডারশিপ। আমি গতকালকে একটা সেশনে বলেছি, আমার কাছে মনে হচ্ছে দুইটা দিক আছে। একটা হচ্ছে ইয়োর অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স ফ্রম এনি পজিশন, and the second point is learn from your leaders. This is how you learn leadership. Now, Mission Save Bangladesh, it represents a problem solving case study, but what problem we are solving? The impact of COVID-19 in our society. এবং এই লিডারশিপটা, যে লিডারশিপটা আপনাকে দিতে হচ্ছে, ইটস এ ক্রাইসিস লিডারশিপ আপনি বলতে পারেন, লিডারশিপ ডিউরিং এ ক্রাইসিস টাইম। নাও হাউ ইউ লিড ডিউরিং এ ক্রাইসিস টাইম, that actually defines your long-term ability to become a true leader. So আমার কাছে মনে হয়েছে এই লিডারশিপের জায়গায়, লাইক সমকালের ইমরান বলি, সামি ভাই বলি, সেবার আদনান ভাই, বা আমরা না যতটুকু লিডারশিপ দেওয়ার চেষ্টা করেছি, তার থেকে লিডারশিপ দিয়েছে রুট লেভেলে ওই খাবারগুলো পৌঁছে দেওয়ার জন্য যে ছেলেটা কাজ করেছে। আমি সোহাগের কথা বলতে চাই। ফর মি হি ইজ এ গুড লিডার বিকজ হি ম্যানেজেস দ্য হোল থিং সো ওয়েল, সো অর্গানাইজড। Though he is not, মানে আপনি যদি বলেন যে in terms of pen and paper he is not holding a leadership position, but from his position he influence other people so much that he gets the job done. So he is a leader despite he's not leading a team, he is managing a team. Then আমি বলবো learn from the leaders. Like আমাদের গ্রুপে যখন সোহাগ দেখছে যে আমরা কিভাবে কাজ করছি, so he is learning and continuously he is also applying those thinking ability to his domain. So that's why he is also getting the job done. So leadership এর দুইটা বড় অ্যাসপেক্ট হচ্ছে influence from any position you are working in, and you learn from your leaders. That's a very simple way to learn leadership. Yes, definitely there are a lot of principles, lot of sources of আপনি বলতে পারেন যে অনেক সোর্স আছে to consume data, consume information, consume articles, theories about leadership, but I think any crisis moment can teach you how to learn leadership. Then আমি বলবো আরেকটা স্কিল, ইজ দ্য ফিফথ স্কিল। আমার কাছে মনে হচ্ছে যে কোনো অর্গানাইজেশনের সাকসেস বলেন, যে কোনো প্ল্যাটফর্মের সাকসেস বলেন, আই থিঙ্ক দিস ইজ ম্যানেজমেন্ট স্কিল দ্যাট ইজ ভেরি মাচ নিডেড। সি আমি কিন্তু বুঝতে পেরেছিলাম আমার ওয়াইফাইটা ডিস্টার্ব করতে পারে। আমি ছিল যেটা করেছিলাম, 1 ঘন্টা আগে আমি কিছু ডেটা, এক্সট্রা ডেটা কিনে রেখেছি আর কি, 2 GB ডেটা ডাউনলোড করে, জাস্ট ইন কেস ইট হ্যাপেন্স আই উইল কানেক্ট ইট বাই ডুইং দ্য হটস্পট। So this is how you manage. So একটা great companyর সাথে একটা good companyর পার্থক্য হচ্ছে how good they are in management. You might have the best resources, best talent in your team, but if you can't manage well, then the whole things collapse. So Mission Save Bangladesh একটা বড় দিক হচ্ছে how we are managing things, the management skill of the people who are working here behind this project. Finally, একটা স্কিল যেটা আমার খুব পছন্দের, কিন্তু আলটিমেটলি এটা আমার নাই, কিন্তু আমি ফিল করি যে আমার টিম মেম্বারদের আছে বা আমার আশেপাশের মানুষের আছে, যেটা খুব হেল্প করে মানুষকে সাকসেসফুল হতে, দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। সো আমার কাছে মনে হয় ক্রিয়েটিভিটি ইজ এ স্কিল, কারণ অনেকে ভাবে ক্রিয়েটিভিটি ইজ বাই বর্ন, বাট আমার কাছে মনে হয় ক্রিয়েটিভিটি ইউ ক্যান ডেফিনেটলি ইউ ক্যান অ্যাকোয়ার ওভার টাইম। সো আসলে আমি ক্রিয়েটিভিটি কিভাবে, হাউ টু লার্ন ক্রিয়েটিভিটি, হাউ টু বি ক্রিয়েটিভ। সো ক্রিয়েটিভিটির জায়গায় দেয়ার আর 3টা প্রিন্সিপাল আছে। ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ক্রিয়েটিভিটি ইজ অ্যাবাউট সলভিং আ প্রবলেম, যেটা আমি অলরেডি বলেছি যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি। সো আপনি যদি ক্রিয়েটিভ হতে চান, হাউ অ্যাকচুয়ালি ইউ আর গোয়িং টু সলভ এ প্রবলেম। সো আপনাকে একটা প্রবলেম সলভ করতে হলে আপনাকে কি করতে হবে? সেটা ভেরি ইন্টারেস্টিং জিনিস। আমরা একটা রিসার্চ গো থ্রু করছিলাম। সো ওয়ান অফ দ্য রিসার্চার হি ইন্টারভিউড অনেকগুলো ক্রিয়েটিভ মানুষকে। দেন হি ফিগার আউট একটা বড় ট্রেট যেটা ক্রিয়েটিভ মানুষের মধ্যে আছে, নর্মাল মানুষের, নন ক্রিয়েটিভের মধ্যে নাই, সেটা হচ্ছে হিজ অর হার অ্যাবিলিটি টু থিঙ্ক অন মাল্টিপল ম্যাটার্স সাইমালটেনিয়াসলি। উনি সাইমালটেনিয়াসলি অনেকগুলো সাবজেক্ট নিয়ে ভাবতে পারে, আ ক্রিয়েটিভ পারসন। সো ডাইভার্সিফিকেশন ইজ ওয়ান অফ দ্য মেজর সাব পয়েন্টস অফ বিকামিং ক্রিয়েটিভ। সো আমি লেটস সে আই এম আ মার্কেটিয়ার, বাট আমি দিন শেষে গান শুনি না, বা আমি দিন শেষে ক্লাসিক নোবেল পড়ি না, বা দিন শেষে আমার মানুষকে জানার মধ্যে কোনো আগ্রহ নেই, মানুষের লাইফকে জানার মধ্যে আমার কোনো কিউরিওসিটি নেই, আই ক্যান নট বি ক্রিয়েটিভ, আই ক্যান নট ক্লেম মাই সেলফ টু বি ক্রিয়েটিভ। আমি যদি আসলে জানতে চাই যে এই যে রিপন ভাই
এই যে কষ্ট করে প্রতি সপ্তাহে দেখতেছি স্কিল নিয়ে লাইভ শো করতেছে, যখন লাইভ প্রোগ্রাম ছিল না বিভিন্ন জেলায় যাচ্ছে, এই মানুষটা এটা কেন করছে? যখন আপনাকে অ্যাজ এ হিউম্যান বিং আমি জানতে পারবো, এইটা উইল মেক মি ক্রিয়েটিভ বিকজ ইট উইল গিভ মি সাম পার্সপেক্টিভ অ্যাবাউট লাইফ। সো আমি ডেইলি স্টারে মার্কেটিং এর কাজ করছি, বাট সাইমালটেনিয়াসলি আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড রিপন ভাই, আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড গ্লোবাল পলিটিক্স, আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ওয়াই চায়নার এই যে যেখান থেকে চায়নার এখান থেকে উৎপত্তি, চায়নাতেই আজকে সব সমস্যার সমাধান হয়ে গেল, বাট ওয়াই দ্য হোল ওয়ার্ল্ড ইজ সাফারিং। কেন ট্রাম্প এসে প্যান্ডামিকের সব বাজেট ক্লোজ করে দিল। সো এই যে আপনার জানার আগ্রহ, হিস্ট্রি, পলিটিক্স, আপনি যখন মাল্টিপল জায়গায় ডাইভার্সিফাই জিনিস জানবেন, ইট হেল্পস ইউ টু মেক বিকাম ক্রিয়েটিভ অ্যান্ড ইট হেল্পস ইউ টু solve a problem, and if you solve a problem you become a creative. Then second point আমার কাছে যেটা মনে হচ্ছে, to be a second principle to be nurture creativity or to be creative people are the competitive people. এখানে একটা মজার কথা বলি, এটার কথাটা হচ্ছে কম্পিটিটিভনেস ভার্সেস কম্পিটিং মানে আপনি কোনো একটা জায়গায় পার্টিসিপেট করছেন। when you are competing you are just participating, but when you are focusing on competitiveness, it means you are targeting, you are planning to win. So that means perseverance. মানে আপনি শুরুতে একটা কথা বলতেছিলেন যে you are quoting someone যে সফট স্কিলের কথা, যে 85% হচ্ছে সফট স্কিল, 1% টেকনিক্যাল। তো তখন আমার একটা খুবই ফেমাস একটা কোটেশন মনে হয়েছে আলবার্ট আইনস্টাইনের, যে creativity is 1% inspiration but 99% is perspiration. It means perseverance or your hard work. So creativity is something when you spend your time to learn new things. So this is how you become creative. So competitiveness ta hocche you will strive for better, you will strive for more. It's not about survival, it's about going to the top. When you go to the top, there is two things. You can change the thing in the society you have dreamed for. আমি করাপশন চাই না, আমি মুখে মুখে করাপশন চাই না, মুখে মুখে বললাম যে এই যে চাল চুরি হচ্ছে, করাপশন হচ্ছে, খারাপ হচ্ছে, কিন্তু হোয়াট আই হ্যাভ ডান সো দ্যাট আই ক্যান গো টু দ্যাট পজিশন এন্ড স্টপ দ্যাট। সো আমি বলেই চুপ হয়ে গেলাম তাহলে হবে না, দ্যাটস সার্ভাইভাল। বাট স্ট্রাইভিং মিনস লাইক আমি এখন একটা প্ল্যাটফর্ম করে আই এম মেকিং শিওর মিশন সেভ বাংলাদেশ থেকে মানুষের ঘরে ঘরে যাতে প্রপারলি মানুষের ফান্ডটা ইউটিলাইজ হয়, মানুষ খাবার পায়। দিস ইজ হাউ ইউ আর সেটিং অ্যান এক্সাম্পল যে চাল চুরি না করেও ইউ ক্যান সার্ভ দ্য পিপল, অর ইউ ক্যান ইনফ্লুয়েন্স দ্য পিপল যারা ফিউচার ইয়াং জেনারেশন, যে আমরাও পলিটিক্সে আসবো এবং উই উইল স্টপ, এই চাল চুরি হতে দিব না। সো দ্য ক্রিয়েটিভ পিপল অ্যাকচুয়ালি not only they live not only to survive, they live to strive, they live to reach top of their game. So the second is the second way to become creative is to become competitive, not just competing. And third one is you have to work in it. আপনি মুখ দিয়ে অনেক কথা বললেন, আপনি বললেন যে ক্রিয়েটিভিটি করতে হলে আমার এটা জানতে হবে, ওটা জানতে হবে, হ্যাঁ, বাট ইউ হ্যাভ টু অ্যাক্ট অন ইট। সো ওই জায়গা থেকে আমার বসের কথা রিসেন্টলি অনেক বেশি বলতেছি, আমার এডিটরের কথা মাহফুজার নামের, উনি বলেন যে দেয়ার আর টু টাইপস অফ পিপল ইন দিস ওয়ার্ল্ড, ওয়ান ইজ টকার এন্ড আদার ইজ ডুয়ার। তো উনি আমাকে একটা কথা বলেন যে তার দিন আমি কিন্তু টকার, কারণ আমি শুধু লেখি, কাজ করার অপশন পাই না। সো ইউ হ্যাভ টু বি এ ডুয়ার, বা আমার আশেপাশের মানুষকে ডুয়ার হতে হবে, কারণ টকারও লাগবে যারা হচ্ছে ওয়াচডগ রোল প্লে করে, বাট most of the people have to be a doers. It means you have to believe in action, you have to believe in your you have to set the examples by doing. It's when lead মানে set examples by doing, lead by example, আপনি যেভাবে বলেন না কেন। সো ক্রিয়েটিভিটি থার্ড স্টেজটা হচ্ছে you have to work on it. আর ডেফিনেটলি বাই বর্ন ক্রিয়েটিভ পিপল যারা, এখন অনেকে একটা কথা বলে যে মিউজিশিয়ানরাই কি ক্রিয়েটিভ, or যারা পেইন্টার তারাই কি ক্রিয়েটিভ? না, একটা মার্কেটিয়ারও ক্রিয়েটিভ, একটা ব্যাংকারও ক্রিয়েটিভ হতে পারে। কারণ আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করে একটা মেসেজ পেলাম ইবিএল থেকে, বলতেছে যে এই মাসের 22 তারিখে আমার মানে মিনিমাম পেমেন্ট ডেট ছিল, তো বলছে আপনার 30 তারিখ পর্যন্ত কোনো ইন্টারেস্ট চার্জ হবে না, সো ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। সো আমি বলবো যেই মার্কেটিং এর মাথা থেকে এই আইডিয়াটা এসেছে, হি ইজ এ ক্রিয়েটিভ পারসন বিকজ হি হ্যাজ দ্য এমপ্যাথি ফর পিপল অ্যান্ড হি considered the relationship for the long term. It means he strive for the best. He is not here for survival, he is here for the long term.
So creative thinking is not necessarily it's confined to any particular. Yes, the creative people, they are sometimes তাদের থিঙ্কিং প্রসেসটা ডিফারেন্ট হয় ফ্রম দ্য নর্মাল পিপল, ফ্রম দ্য নন ক্রিয়েটিভ পিপল লাইক আস, বাট ডেফিনেটলি তারাও ইটস ওয়ান অফ আস। সো আমার কাছে যেটা মনে হয় যে ক্রিয়েটিভিটি, লাইক আমি যদি মিশন সেভ বাংলাদেশের কথাই বলি, যে এটার পিছনেও কিন্তু অনেক ক্রিয়েটিভিটি ছিল, যে আমরা কিন্তু জাস্ট ওই 1300 রিক্সাওয়ালাতেই থেমে যেতে পারতাম, বাট উই স্ট্রাইভ। ওইখান থেকে বের হয়ে ক্যান্সার পেশেন্ট, সেক্স ওয়ার্কার, মিউজিশিয়ান, এসএমই, দোকানের সামনে জায়গা মার্ক করা, মাস্ক, পিপিএ, একটা ভেন্টিলেশন প্রজেক্টকে ফান্ড করা, এই যে ডাইভার্সিফাইড ওয়ার্কে, কারণ কি উই হ্যাভ what we have done, we have leveraged the brand strength of Daily Star, Somokal and Sheba. So এই যে এটাও কিন্তু is a reflection of a creative thinking. হয়তো আমি নন ক্রিয়েটিভ ছিলাম, বাট ইমরান বা আদনান ভাইয়া ক্রিয়েটিভ ছিল। So this is how actually things happen. So I believe Ripon bhai, if I sum up, the problem solving skill, the teamwork, adaptability, leadership, management and creativity, these are the soft skills that I think I already actually applying every day in my workplace, but even doing the mission save Bangladesh, আমার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলোতে আমি দেখেছি that these skills are highly required if we really want to run a platform for a longer period of time. রাইট, এবং মানে আপনি খুব চমৎকার ভাবে ওই আমাদের তানভীর স্যার রিমন ভাই কানেক্টিং ডট করছেন। সো আপনি খুব চমৎকার ভাবে আপনি এই ডট গুলোকে মিলিয়েছেন, এবং আমি আসলে আমার মেম্বারদেরকে কিন্তু বলেছিলাম যে আসলে আজকের টপিকটা কিন্তু কাইন্ড অফ এরকমই হবে, হাউ ইউ আর অ্যাকচুয়ালি seeing the soft skills and at the same time how you are practicing the soft skills in your workplace. And you have very rightly kind of connecting everything with mission save Bangladesh. So আমি যেমন এখানে অনেকেই আসলে আপনার কথার মন্তব্য দিচ্ছেন। একজন বলছেন যে আপনি মার্কেটিং হেড হিসেবে এই সফট স্কিলস গুলোকে আপনার কাজের ক্ষেত্রে, যেমন একটা প্রবলেমের ক্ষেত্রে আপনি অনেকগুলোর সঙ্গে মিলারেন, বাট আপনি যখন আপনার টিমকে লিড দেন বা যখন আপনি হায়ার করতে যান, তখন আপনি কোন বিষয়গুলোকে আসলে দেখার চেষ্টা করেন? এই ফ্রেশার থেকে এই প্রশ্নটা আসছে। আমার কাছে মনে হয় রিক্রুটমেন্টের ওয়েটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি কি হচ্ছি? ওকে, কোনো একটা জায়গায় ইকো হচ্ছে, আপনার এখানে মানে মিউট করতে হবে, ইফ আই এম নট রং। ইয়াপ, ওকে, পারফেক্ট। সো এখন রিক্রুটমেন্টের প্রসেস অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আমার কাছে মনে আছে যে আমি লাস্ট যতগুলো রিক্রুটমেন্ট করেছি, আমি একটা হাইব্রিড মডেল ফলো করেছি। আমার 70% রিক্রুটমেন্ট হয়েছিল উইদিন মাই ফেসবুক অ্যান্ড মাই লিঙ্কডইন অ্যাকাউন্ট। People suggested talent to me and then I recruit, and 30% is like we give advertisement and we recruit. So we 70% যখন একটা মানুষ আমাকে রেফার করে, বাই ডিফল্ট যেটা হয়েছে ওই ছেলেগুলোর মধ্যে আসলে ওই ট্যালেন্ট গুলো আসলে থাকে, যে এই স্কিল গুলো থাকেই, যে আমি ধরে নিচ্ছি একটা মানুষ যখন রেফার করেছে হি হ্যাজ দোজ স্কিলস, যেটা আমি খুঁজছি তার মাঝখানে। বাট ইন্টারভিউর মধ্যে বা যেটা আমি দেখি, অবভিয়াসলি আমার কাছে যেটা মনে হয়, ফার্স্ট থিং হচ্ছে, ফর এক্সাম্পল আমি একজন ডিজিটাল মার্কেটিয়ার যদি নেই মিড লেভেলে, আমি অবশ্যই দেখবো যে তার 2 থেকে 3 বছর ওই পার্টিকুলার স্কিলটা, ওই পার্টিকুলার ডোমেইনে উনি কাজ করেছে কিনা, এটা আমার জন্য মাস্ট। আবার আমি যখন একজন ট্রেড মার্কেটিয়ার নিব বা আমি যখন অ্যাডভার্টাইজমেন্ট সেলসের জন্য আমি একটা লোক নেই, আমি কিন্তু এরকমও লোক রিক্রুট করেছি। আমার টিমের একজন আছে যে লয়ের স্টুডেন্ট ছিল। আমার মনে আছে ফাইনাল ইন্টারভিউতে there was 3 people. He was from law and there was a 2 candidate who was from business background. I picked up that law guy. হ্যাঁ, এবং he became the best employee এই বছর। হ্যাঁ, সো এখন কোয়েশ্চেন হতে পারে হাউ ইউ পিকড আপ এ পারসন ব্যাকগ্রাউন্ড ফ্রম ল। তো আমি দেখেছিলাম ওই ছেলেটা একটা স্টার্টআপে কাজ করতো। তো স্টার্টআপে কাজ করতে গিয়ে আমি দেখেছিলাম যে হি ওয়াজ এ ট্রিমেন্ডাস হার্ড ওয়ার্ক। এবং আমি যখন কোয়েশ্চেন করেছিলাম যে তুমি আসলে কিসে ক্যারিয়ার বিল্ড করতে চাও, তো খুব ফ্র্যাঙ্ক এবং অনেস্ট ভাবে বলছে যে বাবা মার প্রেসারে পড়ে ল পড়ছে, কিন্তু ওর খুব মার্কেটিং ভালো লাগে। তো আমি দেখলাম যে ওর মধ্যে কিউরিওসিটি আছে এবং ওর মধ্যে একটা হাঙ্গার আছে টু লার্ন অ্যান্ড টু স্ট্রাইভ। সো আই বেট অন দ্যাট। সো সামটাইমস উই বেট, সামটাইমস উই জাস্ট don't follow the path that we should follow. Sometimes we listen to our heart. So I listened to my heart and I said I want to bet on this guy and I picked him up. So
নাও রিক্রুটমেন্ট প্রসেসটাই হচ্ছে এরকম যে ইটস কামিং ফ্রম দ্য রেকমেন্ডেশন এন্ড এভরিথিং, ইটস নট লাইক মামা চাচা রেকমেন্ডেশন। আমি জানি রিপন ভাই যদি আমাকে একটা ছেলেকে রেকমেন্ড করে কোন একটা ওপেনিং এর জন্য, ইউ উইল বি রেকমেন্ডিং একদম মিনিমাম যে হচ্ছে আপনি বিলিভ করেন যে না এটা যোগ্য। আপনি কিন্তু এবং আপনি আমাকে রেকমেন্ডেশন করার সময় কিন্তু কখনো বলবেন না তাজিম ভাই এই লোকটা যাতে চাকরি হয়, আপনি বলবেন একটু দেখবেন, আমার মনে হচ্ছে হি কুড বি এ গুড ক্যান্ডিডেট। সো এখন কিন্তু মামা চাচা থেকে ওয়ার্ল্ড বেরোয় আসছে। বাংলাদেশের কথা যদি বলি, নাও দিস রিক্রুটমেন্টস আর কোয়াইট কম্পিটিটিভ। সো ওই জায়গায় ফ্রেশ গ্রাজুয়েট যে কোয়েশ্চেন করেছে যে আমি কিভাবে বুঝবো অ্যাকচুয়ালি, সো আসলে আপনাকে আপনার দ্যাটস ওয়াই আমি এবার যে একটা বই লিখেছিলাম বইমেলায়, দ্য ট্রানজিশন, ওইখানে আমরা কয়েকটা কথা বলেছিলাম যে ইউ স্টার্ট ডুইং পার্ট টাইম জব সো দ্যাট ইউ হ্যাভ সামথিং ইন ইউর রেজুমি টু টক অ্যাবাউট। সো আমি ইন্টারভিউতে যাওয়ার সময় আমার সাথে কথা বলে আপনি কি নিয়ে কথা বলবেন, জাস্ট থিঙ্ক। আপনি বললেন আমি ইউনিভার্সিটিতে আমার এই হচ্ছে আমার সিজিপিএ, কিন্তু আপনি ইউনিভার্সিটিতে কোনো ক্লাব করেন, ইউনিভার্সিটিতে কোনো যদি ক্লাব না করেন, আপনি কোনো ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি মেম্বার হননি, আপনি ক্লাবের সদস্য হয়ে কখনো সেলস পিচ করেন, তাহলে তো আপনি আমার সাথে কনভারসেশনটা মানে ক্যারি করতে পারবেন না ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম। সো মেক শিওর যখন ইউ আর অ্যাজ এ ফ্রেশ গ্রাজুয়েট when you are coming with a CV for an interview, what are the things you have in your CV that will let me have a meaningful conversation with you? কনভারসেশন তখনই হবে যখন আপনার সিভিতে ওই ধরনের টপিকস থাকবে। আপনি যদি পার্ট টাইম জব করেন, তখন আমি পার্ট টাইম জব নিয়ে আপনার সাথে কথা বলবো। ওই পার্ট টাইম জব থেকেই কিন্তু বেরোয় আসবে, যেমন আমাদের ডেইলি স্টারে কিন্তু অনেকে পার্ট টাইম জব করে মার্কেটিং এ। আমি কিন্তু তাদেরকে বিভিন্ন প্রজেক্টে ইনভলভ করি। রাইজাই বাংলাদেশ প্রজেক্ট আছে, আমার মনে করেন বৈশাখ নিয়ে একটা ক্যাম্পেইন আছে, মনে করেন ঈদ নিয়ে ক্যাম্পেইন ডিজাইন। তখন ও যখন এই প্রজেক্টে ইনভলভ হবে, ও কিন্তু যখন রিয়েল টাইম গ্রাজুয়েট হয়ে যাবে, রিয়েল টাইমে ও যখন ইন্টারভিউ দিতে যাবে, ও তখনই বলতে পারবে যে কিভাবে একটা ক্যাম্পেইন সে পার্ট টাইমে ডিজাইন করেছে, ওই ক্যাম্পেইন থেকে কি আউটকাম এসেছে। তখন অ্যাজ এ ইন্টারভিউয়ার আমি তো বুঝবো যে ওর অ্যাটেনশন টু ডিটেল ভালো, ওর প্রবলেম সলভিং স্কিল আছে। সো আপনাকে ওই স্কিলগুলো যদি মানে আপনি জাস্ট ফ্রেশ গ্রাজুয়েটস, আপনার পোর্টফোলিও তার কিছুই নেই, ইউ হ্যাভ টু মেক এ পোর্টফোলিও, তাহলে কিন্তু আর ইন্টারভিউয়ার কোয়েশ্চেন আপনার সাথে কনভারসেশন রান করতে পারবে না। দ্যাটস ওয়াই যেখানেই আপনি কাজ করেন না কেন, ফ্রেশ গ্রাজুয়েট যদি এখন হয়ে যান, তাহলে তো কিছু করার নেই। যদি আপনি কোনো পার্ট টাইম জব বা পার্সিয়াল অ্যাক্টিভিটি না করে থাকেন, তাহলে আপনি যেটা বরং করতে পারবেন, বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, আপনি পুট ইউর অনেস্ট ওপিনিয়ন যে আপনি হয়তো এই কাজগুলো করেননি, বাট ইউ হ্যাভ দ্য হাঙ্গার টু লার্ন। ওই ক্ষেত্রে আপনি বলতে পারেন আপনি কি কি ডিজিটাল সার্টিফিকেশন নিয়েছেন, কি কি সামিট অ্যাটেন্ড করেছেন, কার কথা শুনেছেন। আপনি কোট করতে পারেন যে লাইক এই ব্যাংকের সিইও এটা বলেছে, এই ব্যাংকের হেড অফ মার্কেটিং এটা বলেছে, ওই ইন্ডাস্ট্রি রিটেল ইন্ডাস্ট্রি এটা হয়েছে। আপনি বিজনেস আমাদের ডেইলি স্টারে বিজনেস পেজ করতে পারেন টু কিপ ইউরসেলফ আপডেটেড অন দ্য বিজনেস কমিউনিটি, দেন ইউ ক্যান স্টার্ট এ কনভারসেশন উইথ দ্য ইন্টারভিউয়ার অ্যাজ ওয়েল। রাইট। এবং আসলে এটা খুব চমৎকার ভাবে আপনি বলেছেন। যেমন আমি দেখছি আমাদের এই যে গ্রুপ, এই গ্রুপে কিছু কিছু ছেলে মেয়েদেরকে আমি দেখছি, তারা কিন্তু খুব চমৎকার করে সেশনের সামারি করে দিচ্ছে। এবং আমি 100% শিওর আজকেও আপনার এই সেশনের পরে আপনি কি কি বলেছেন তার একটা সুন্দর ম্যাপিং করে আমাদের গ্রুপে পাবলিশ করে দিবে। আমরা কিন্তু দেখছি যে এরকম কিছু কিছু মেম্বার যারা মানে সেলফ ইনিশিয়েটিভ, মানে আমি কিন্তু কাউকে বলেও দেইনি যে এরকম সামারি করে দিবে, কিন্তু তারা দিচ্ছে। সো এটা হচ্ছে যে আপনি যেটা বলেন ডুয়ারের জায়গাতে। এখানে একজন প্রশ্ন করেছে এরকম যে তিনি বলতে চাচ্ছেন যে মার্কেটিং এর টার্গেটটা নাকি খুব সমস্যা, মানে যে কারণে মার্কেটিং এ জয়েন করতে চায় না ফ্রেশারদের জন্য। এখন টার্গেট ব্যাপারে কি বলবেন? এই যে যেমন আপনি টার্গেট, ইয়েস, টার্গেটের কারণে তো আমারও ঘুম হয় না, আমার টিম মেম্বারদের হয় না। আর এই গত মাস বা এই সামনে 2-3 মাসে যা যাবে এই বছরে মনে হয় না রিয়ালি টার্গেট অ্যাচিভ করা যাবে। সি আমার কাছে, আমি অলওয়েজ যেটা অ্যাজ এ লিডার বা অ্যাজ এ মার্কেটিয়ার আমি যেটা বিলিভ করি, টার্গেট অ্যাচিভ হলো কি হলো না ওটা না যতটুকু ইম্পর্টেন্ট, হাউ মাচ এফর্টস আই পুট ইন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আই অলওয়েজ স্ট্রেস অন দ্য এফর্টস রাদার দেন অন দ্য আউটকাম। অনেক সময় কিন্তু টার্গেট পরিশ্রম না করেও অ্যাচিভ হয়ে যায়। ধরেন এবার রিটেল ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, 300% গ্রোথ, সবাই তো এক মাসের তেল স্টক করে রেখে দিছে। You have to do nothing, marketer has to do nothing, but your sales is like anything, right? But চিন্তা করেন একটা ইন্ডাস্ট্রি which is struggling, for example আপনি চিন্তা করতে পারেন লেটস সে পাঠাও এখন রাইট টাইট সব বন্ধ। পাঠাও এখন টংটা লঞ্চ করেছে, যেটার মাধ্যমে ওরা গ্রসারি আইটেম গুলো দিচ্ছে। এই যে একটা এফর্ট, ট্রাই টু ডু সামথিং। লাইক আমরা আগামীকাল একটা রাউন্ড টেবিল ডিসকাশন করছি ডেইলি স্টারে। সো রাউন্ড টেবিল ডিসকাশন আমরা করছি ডিজিটালি। এতদিন রাউন্ড টেবিল হতো আমাদের অফিসে।
So whoever comes up with the idea to do the round table on at a virtual space, I think this is how he is trying his best to put all the efforts. So yes, when there are target, there is stress. But remember, when you're hitting the target, the I think the pleasure of achieving this is way bigger than all the stresses that you took over time. আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা পার্সোনালি বিলিভ করি, যে কোনো ওয়ার্ক প্লেসে, কাজের ক্ষেত্রে আপনার ব্যস্ত থাকা খুব ইম্পর্টেন্ট। উইথ অল ডিউ রেসপেক্ট টু সাম প্রফেশনস, লাইক আমি কিন্তু ফাইন্যান্সে কাজ করেছিলাম কিছুদিন। So finance, my job was actually to run different financial model like P&L run kora, profit and loss, balance sheet. I become so bored after 1 year because this was like crunching the numbers and eta eto hole eto hobe, bikri eto hole eto hobe and everything. So I was missing all the excitement from the root level. Marketing is an exciting job. Yes, stress is there, and that stress actually make you creative. Keno? টার্গেট হচ্ছে না, তার মানে দ্যাটস এ প্রবলেম। এই প্রবলেমটা সলভ করতে হলে ইউ হ্যাভ টু থিঙ্ক। আর আপনি যখন জানেন যে সকালবেলা এজ এ ফাইন্যান্স এক্সিকিউটিভ আপনি জানেন যে আমার, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি নিজেও ফাইন্যান্সে, বাট আপনি জানেন যে আপনাকে পিএনএল রান করতে হবে, ইউ আর ডুইং দ্য সেম পিএনএল রান এভরি মান্থ, এন্ড ইউ নো সেলস মাইনাস ওভারহেড ইকুয়াল টু প্রফিট, you know profit minus tax equal to profit after tax. But yes, these are also work definitely. But আমি জাস্ট যারা বললো যে মার্কেটিং এর সাথে টার্গেটের সম্পর্ক, কিন্তু জাস্ট চিন্তা করেন সকালবেলা ইউ গেট এ প্রবলেম, ইউ হ্যাভ টু হিট 100 ইউনিট নাম্বার, বাট আপনি দেখতেছেন 70-এর বেশি যেতে পারবেন না। বাট ওই 30-এ যেতে হলে আপনার যে চিন্তা, আপনার যে থিঙ্কিং অ্যাবিলিটি, আপনি যে ইউজ করছেন, আপনি যে টিম ওয়ার্ক করছেন, আপনি যে প্ল্যান করছেন, প্রজেক্ট করছেন, এটা যদি ওয়ার্ক করে ইউ উইল ফিল গ্রেট। কারণ কি, মানুষ কিন্তু উই আর হিউম্যান বিং, এবং আমরা কিন্তু যে একটা কথা বললাম, ক্রিয়েটিভ পিপল, আপনি যখন রিওয়ার্ড পাবেন না, আপনি যখন রেকগনিশন পাবেন, ইউ উইল ফিল গুড। So marketing is such job which will make you feel recognized, which have a feel good factor. So এখন আমাদের ওই যে আমি বললাম 1300 রিক্সাওয়ালার জন্য 13 লাখ টাকা তুলতে হবে, 5 লাখ হচ্ছে, 6 লাখ হচ্ছে, আমরা চিন্তা করতেছি কিভাবে এটাকে 13 করা যায়। we are excited, we are motivated। 13 লাখ হয়ে যখন 15 লাখ হয়ে যাবে, ওয়াও। সো একটা সময় যে আপনি কিন্তু আবার ওই যে মাস্লো হায়ারার্কি থিওরি, আপনি যদি সেলফ অ্যাকচুয়ালাইজেশনে চলে যান তাহলে কিন্তু প্রবলেম। কারণ তখন আপনি ইউ বিকাম আইডল এন্ড ইউ উইল লাইক, সো আমি বলি মার্কেটিং জব ইজ এ ক্লাসিক এক্সাম্পল টু রিমেন হাংরি, টু রিমেন স্ট্রেসফুল, বিকজ ইট উইল কিপ ইউ গোয়িং। বাট লেটস টেক ইট অ্যাজ আ ফান, অ্যাজ এন এক্সাইটিং জার্নি। দেন হ্যাঁ, এখানে লিডার একটা বিগ রোল প্লে করে, কোম্পানির টপ ম্যানেজমেন্ট একটা বিগ রোল প্লে করে। লাইক আপনি টার্গেট অ্যাচিভ করতে পারছেন না, ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি কি আদৌ রুট কজ অ্যানালিসিস করছেন কেন টার্গেট অ্যাচিভ করতে পারছেন না? ইজ দেয়ার এনিথিং গ্যাপ ইন দ্য মার্কেট হুইচ ইউ আর নট কারেন্টলি নোটিসিং অর হুইচ আর ইউ আর নট ফিলিং রাইট নাও? আপনি কি কখনো চিন্তা করেছেন যে এই যে এখন একটা ক্রাইসিস মোমেন্টে আসলে ইম্পর্টেন্ট হচ্ছে সেলস না, রিলেশনশিপ কাস্টমারের সাথে? এই যে ইবিএল যে আমাকে টেক্সট করলো যে তার 30 তারিখ পর্যন্ত আমাকে না দিলেও চলবে, আবার আরেকটা ব্যাংকে আমাকে টেক্সট করেছে যে সে পেনাল্টি চাচ্ছে। সো দেখেন দুইটা ডিফারেন্ট ব্র্যান্ডস, কিন্তু টু ডিফারেন্ট। আমি যদি বলি আমার ইবিএল এর প্রতি ব্র্যান্ড লয়্যালটি বেড়ে গেল, আমি আর কখনো ইবিএল থেকে অন্য ব্যাংকে সুইচ করবো না, বাট ওই ব্র্যান্ডের প্রতি আমার একটা ডিফারেন্ট পারসেপশন হলো। সো মার্কেটিং কিন্তু সব কোম্পানিতেই আছে। হাউ দ্য লিডার্স আর থিঙ্কিং, দ্যাটস ইম্পর্টেন্ট। সো ইফ ইউ গেট এ গুড লিডার, ইফ ইউ গেট এ গুড টপ ম্যানেজমেন্ট টিম, বাট এট দ্য সেম টাইম আপনি যদি আদৌ দেখেন যে টার্গেট কেন হচ্ছে না, আপনি যদি প্রপার লজিক দেন, এন্ড ইফ ইউ পুট ইউর 100%, definitely top team management would be very much, I think, okay with that. Yes, stress will be there, but it's up to you how you actually manage the whole thing. ফ্যান্টাস্টিক। মানে এইটাই আমি সবাইকে অবশ্য বলি, কিন্তু সবাই ফার্স্ট ডেতেই আসলে ওই এসি ওয়ালা একটা রুম চায় আর কি, সবার মানে টার্গেট ওটাই যে আমাকে আমি বাইরে যাব না, রোদ বৃষ্টি ঝড় আমার ভালো লাগে না, মানে এই যে এই ফিয়ারটা কাজ করে আর কি। আর আমি মনে করি সবচেয়ে বড় বাধা এই ফিয়ার। সো একজন প্রশ্ন করেছে এরকম যে আপনি বলছিলেন একটা ছেলের কথা বলছিলেন, ল থেকে এসেছে, এবং আপনি তার ভেতরে তার যে এক ধরনের হাঙ্গার, এটা আপনি আইডেন্টিফাই করেছেন, কিভাবে করেছেন, মানে কি দেখিয়েছে? ওকে, সো বেসিক্যালি যেটা হয়েছিল, ও যে স্টার্টআপটা থেকে এসেছিল,
সো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে লাস্ট 1 ইয়ারে সেই স্টার্টআপে কি কাজ করেছে, বিকজ আমি যেহেতু খুব কানেক্টেড উইথ দ্য স্টার্টআপ কমিউনিটি, সো সবগুলি স্টার্টআপকে আমি চিনি এবং আমি ওই স্টার্টআপটাকে খুব ভালো করে জানতাম এবং আই নিউ যে ওরা হচ্ছে ওদের প্রোডাক্টটাকে মনিটাইজ করার ক্ষেত্রে স্ট্রাগল করছিল। সো আই ওয়াজ টেলিং হিম যে কারণ আমি তো আগে থেকে জানি যে ওই প্রোডাক্টটা কি এবং ওরা কি, কারণ কো ফাউন্ডারকে আমি চিনি। তো আমি বললাম যে তুমি তাহলে কিভাবে কাজ করছো, কারণ আই নো ইউর প্রোডাক্ট, তুমি কিভাবে মনিটাইজ করতেছো? সো তখন ও আমাকে অ্যান্সার করছিল যে এইভাবে এইভাবে এইভাবে, দিস ইজ হাউ উই টেক অ্যাকশন। আমরা ক্লায়েন্টের কাছে পিচ করেছি, এই ক্লায়েন্ট আমাকে বলেছে না এই প্রোডাক্ট দিয়ে হবে না, দেন আমরা হচ্ছে প্রোডাক্টটাকে আবার চেঞ্জ করেছি, প্রোডাক্টটাকে কাস্টমাইজ করেছি ক্লায়েন্টের জন্য। আমরা মেসেঞ্জার বট অ্যাপ্লাই করেছি, বটের মাধ্যমে আমরা অটো জেনারেটেড কিছু ক্লায়েন্ট সার্ভিস দিয়েছি। সো হি ওয়াজ অন টপ অফ হিজ গেম। সো এই কথাটা এই জন্য বললাম যে যখন ইউ গেট ইউ enter into such conversation with someone, when you go such deep into it, how the candidate started to respond, that actually reflect his commitment to the organization he is working, commitment to the company he is working. So ওই জায়গা থেকে যখন কারণ আমি তো জানি প্রোডাক্টের চ্যালেঞ্জটা কি, কিন্তু ও যখন আমাকে বুঝাচ্ছিল যে ওই প্রোডাক্টটাকে ওরা কিভাবে বিভিন্ন জায়গায় পারসিস্টেন্টলি কনসিস্টেন্টলি ক্লায়েন্টের কাছে, স্টেক হোল্ডারদের কাছে প্রোডাক্টটাকে নিয়ে যাচ্ছিল, দ্যাট শোজ হিজ হাঙ্গার, যে দিস ইজ হাউ আই ট্রাই। সো হয় না যে কথার মধ্যে প্যাশনটা চলে আসে, when actually you does the work, when actually you do the work, আপনার ওই রিফ্লেকশনটা কিন্তু আপনার কথার মধ্যে চলে আসবে। আর আপনি যদি যখন আসলে কাজ না করে ইফ ইউ আর ম্যানিপুলেটিং, ওটাও কিন্তু আপনার কথার মধ্যে চলে আসবে, because this is all about experience of handling people for long period of time. এবং আপনি কি মনে করেন, মানে যে ইউনিভার্সিটি লাইফে আমি জানি আই এম শিওর আপনিও কিন্তু ক্লাব অ্যাক্টিভিটির সঙ্গে বা এক্সট্রা কারিকুলার কো কারিকুলার সঙ্গে আপনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, বাট এখন কিন্তু আমরা দেখছি যে সবাই ওই সিজিপিএ অর্জনের জন্য তাড়াতাড়ি করে। আমি সিজিপিএ এর পক্ষে, অবশ্যই ভালো সিজিপিএ থাকতে হবে, সেটার জন্য চেষ্টা করতে হবে, বাট আপনি কি মনে করেন যে ইউনিভার্সিটি লাইফে যদি ইউনিভার্সিটিটাকে যদি ওয়ার্ক প্লেস হিসেবে চিন্তা করা যায়, তাহলে আপনাদের সাথে যখন ইন্টারভিউতে যাবে, no 9 to 5 এক্সপেরিয়েন্স, বাট ওই ইউনিভার্সিটির এক্সপেরিয়েন্স গুলো আপনার সামনে কিন্তু আপনি যে স্কিলস গুলো আগে বলেছিলেন সেগুলো প্রকাশ করতে পারবে। ডু ইউ বিলিভ অন দ্যাট? ডেফিনেটলি পারবে, বাট আমার একটা সাজেশন থাকবে যে ইউনিভার্সিটি কিন্তু অনেকগুলো ক্লাব আছে। এখন অনেকের মধ্যে এখন একটা নতুন শুরু হয়েছে যে ক্লাবের প্রেসিডেন্ট হতে হবে, ক্লাবের জেনারেল সেক্রেটারি হতে হবে। আচ্ছা, জেনারেল সেক্রেটারি বা প্রেসিডেন্ট হতে পারলাম না, আমার ক্লাব করা দরকার নেই, প্লিজ ফরগেট অ্যাবাউট অল দোজ থিং। হ্যাঁ, আমি দুইটা সাজেশন দেবো। নাম্বার ওয়ান, আপনাকে সবগুলো ক্লাবে অংশগ্রহণ করার দরকার নেই। আমার মনে আছে আমি ইউনিভার্সিটিতে থাকতে একটা ক্লাব করতাম, আইজ্যাক, ইটস internationally run NGO বা organization body for the students who actually aspire to be the future leaders. So Isaac actually taught me how to be a good communicator, how to be a good leader. So আমি আর বাকি ক্লাবগুলোতে কখনো ইনভলভ হতাম না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ওই মোমেন্টে রেলেভেন্ট হচ্ছে আমার জন্য ওই ক্লাবটা করা। So don't run after different number, like আপনার জন্য কিন্তু পড়ালেখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিজিপিএ বা যেটা বললেন। এর বাইরে 1 থেকে 2টা ক্লাব থাকে যেটা রেলেভেন্ট, একটা আপনার প্রেশারের জন্য, প্রফেশনের জন্য, আরেকটা আপনি প্যাশন থেকে করতে পারেন। মিউজিক ক্লাব হতে পারে, আর্ট ক্লাব হতে পারে, ঠিক আছে, এটা আমার প্যাশন, আপনি রাখেন, বাট 2টার বেশি ক্লাব আমি সাজেস্ট করি না। সেকেন্ড যেটা হচ্ছে, ক্লাব করার ক্ষেত্রে ইট ইজ এ গুড ওয়ে টু লার্ন ক্লাব পলিটিক্স বা কনফ্লিক্ট। আপনি যখন কর্পোরেটে যাবেন, ইউ উইল বি ফেসিং কর্পোরেট পলিটিক্স। সো শুনতে অনেকটা উইয়ার্ড শোনাবে, খারাপ শোনাবে, বাট দ্যাটস দ্য রিয়ালিটি, দ্যাটস দ্য ফ্যাক্ট, এন্ড দিস ইজ ওয়াই লাইফ ইজ সো আনফেয়ার। সো এখন কর্পোরেট পলিটিক্সে আপনি আসলে কিভাবে, কোন কনটেক্সটে কিভাবে কথা বলবেন, আপনার কোন কথায় সিনিয়র মাইন্ড করবে, কোন কথায় কি হয়ে যাবে, এই জিনিসগুলো লার্ন করার একটা বড় ওয়ে হচ্ছে ক্লাব পলিটিক্স। সো আমি কখনোই ক্লাব পলিটিক্স এর পক্ষে না, বাট একটা কথা বলতে চাই, আপনি পলিটিক্স করেন না, যেটা করি আপনি ক্লাবের প্রেসিডেন্ট হন আর জেনারেল সেক্রেটারি হন, মেক শিওর when you are a president of a club, people see you as a role model. People will see you as a role model when, as a president of that club, you actually work for that. You arrange a seminar, you arrange a webinar, you arrange programs which will help the bigger community. It's not just a position, it's about your commitment to, it's about justification to the role that you are holding. It's about accountability that you should have to the students of your university as a fellow student, as a fellow colleague, যে না আমি ক্লাবের প্রেসিডেন্ট, বাট এই প্রেসিডেন্ট হয়ে আমি 3টা সামিট করেছি, 3টা রাউন্ড টেবিল অ্যারেঞ্জ করেছি,
প্যানেল ডিসকাশন করেছি যেখান থেকে আমাদের স্টুডেন্টরা শিখেছে। সো যখনই আপনি কোনো পজিশনের পিছনে দৌড়াবেন, মেক শিওর আপনি আগে থেকে চিন্তা করে নেবেন যে ওই পজিশন থেকে আপনি মানুষকে কি দিবেন, হোয়াট ইউ আর গিভিং ব্যাক টু দ্য পিপল। উইথ দ্যাট নোট আই বিলিভ ডেফিনেটলি এই ধরনের ক্লাব অ্যাক্টিভিটি করলে আপনার টিম স্কিল এবং অন্যান্য স্কিল গুলো আসলে ইউ ক্যান হ্যাভ এ কনভারসেশন উইথ দ্য ইন্টারভিউয়ার ডিউরিং দ্য ইন্টারভিউ সেশন। Fantastic. So probably this will be the last question for you. একজন বলছে যে কর্পোরেট ক্যারিয়ার অনেকগুলো লিডারশিপ রোল মেইনটেইন করেছেন, সো কি শিখেছেন শেয়ার করলে খুশি হবে উনি। You can start from your university even. আমি যা 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 শিখেছি সবকিছুই আজকে বলে ফেলেছি অলরেডি। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে ইনিশিয়ালি যেটা শিখেছি সেটা হচ্ছে হাউ টু অ্যাডাপ্ট উইথ দ্য চেঞ্জেস। লাইক ইউনিভার্সিটি লাইফ থেকে যখন আপনি কর্পোরেটে যাচ্ছেন তখন কিন্তু আপনার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আপনার ইউ আর এন্টারিং ইনটু এ 9 to 5 or 9 to 7, 9 to 8 লাইফ, স্ট্রাকচার্ড লাইফ। লাইফে স্ট্রাগল বাড়ছে, টেনশন বাড়ছে, স্ট্রেস বাড়ছে। সো দিজ আর দ্য চেঞ্জেস না, আপনি কিভাবে অ্যাডাপ্ট করছেন। দেন আপনি যখন একজন কর্পোরেটের ফ্রেশ এক্সিকিউটিভ হিসেবে জয়েন করা থেকে আপনি যখন আস্তে আস্তে প্রমোশন পাচ্ছেন, বাট এই পথটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, মানে এটা খুব ইজি পথ না। আপনি যে একটা ধাপ পেরোচ্ছেন বা একটা ধাপ থেকে একটা ধাপে উপরে উঠছেন, আপনাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। চ্যালেঞ্জ হচ্ছে লাইক আপনাকে কাজ ডেলিভার করতে হচ্ছে, আপনাকে এক্সিডিং পারফরমেন্স করতে হচ্ছে, আপনি যেটা আপনার করার কথা তার থেকে আপনাকে বেশি করছেন। সো দেখা যাচ্ছে প্রমোশন পেতে হলে বলে যে একটু বেশি করা লাগছে, সো আপনাকে হয়তো একটু বেশি আপনাকে এফোর্ট দেওয়া লাগছে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে, আপনাকে কিছু কালচারাল শকের মধ্য দিয়ে যেতে হচ্ছে, বিকজ পিপল ফ্রম ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ড জয়েন ইন এ কোম্পানি। সো হ্যাঁ, সো আবার অনেক সময় দেখা যাচ্ছে যে রাত্রেবেলা আপনি বাসায় ডিনার করতে পছন্দ করেন, কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে কোম্পানির কারণে আপনার বাইরে ডিনার করতে হচ্ছে। সো হাউ ইউ অ্যাডাপ্ট উইথ দ্যাট? সো আপনাকে যেতে হচ্ছে, ভালো লাগাতে হচ্ছে, আপনার অনেক স্ট্রেস যাচ্ছে, আপনি এখন কি করবেন? আমি যেটা করি, আমি হচ্ছে পুরোনো গল্পের বই বা মুভি দেখি বা গান শুনি বা বন্ধুর সাথে আড্ডা দিই 1 ঘন্টা ফোনে। সো দিস ইজ হাউ আই অ্যাকচুয়ালি ট্রাই টু ওভারকাম দ্য স্ট্রেস। দেন আপনি মনে করেন এক সময় আপনি লিডারশিপ পজিশনে চলে আসলেন। এখন ধরেন আমি এখন ডেইলি স্টারে 30-40 জনের টিম লিড করছি। সো লিডারশিপ পজিশন আপনাকে আসলে, আমার কাছে মনে হচ্ছে আপনাকে হিউম্যান হতে শেখায়, আপনাকে মানবিক হতে শেখায়। সো আসলে না, এই পুরো জার্নিটাতে যতটুকু না আমি মানে চেঞ্জে, আমি বলবো যে প্রত্যেকটা ফেজে আমি চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করেছি নিজেকে। সো অ্যাডাপ্টিবিলিটি ইজ দ্য বিগার স্কিল দ্যাট আই হ্যাভ লার্ন থ্রু আউট দিস জার্নি, উইথ অ্যাডাপ্টিং এভরি ডে উইথ নিউ পিপল, উইথ নিউ চ্যালেঞ্জেস। গ্রেট, ফ্যান্টাস্টিক। আসলে খুব চমৎকার ওয়েতে আপনি সেশনটাকে সাজিয়েছেন এবং কানেক্ট করেছেন। এটা খুবই হেল্পফুল হবে আমি আশা করি আমার মেম্বারদের জন্য, এবং মেম্বাররাও আসলে অনেক মানে মনোযোগ দিয়ে শুনেছে, অনেকেই খুব ভালো ভালো মন্তব্য করছে। থ্যাংক ইউ সো মাচ তাজদিন ভাই। অ্যান্ড আই উইশ যে আপনি আসলে আমাদের বাংলাদেশের জন্য যা করছেন এই মুহূর্তে উইথ ইয়োর টিম, সেটা এই কোভিড কে আমরা মোকাবেলার জন্য ডেফিনেটলি those distressed people বা daily wage earners or the people who are connected with the informal sectors, তাদের জন্য খুব হেল্পফুল হবে। আর এই রোজার মাসে আসলে এই সময় আমরা মানে অন্যরকম একটা মুডে থাকতাম, বাট এখন কিন্তু আসলে আমাদের আরো সাইডে বেশ কিছু টেনশন চলে আসছে। and with your team you are helping people, so hats off to you and your team, and thank you so much তাজিন ভাই যে আপনি সময় দিয়েছেন। any final remarks from you to our fresh members and give? থ্যাংক ইউ রিপন ভাই ফর ইনভাইটিং মি, আই এম রিয়েলি এক্সাইটেড। সো আপনার একটা খুব ডায়লগ আছে, ওই ডায়লগটা আমি খুব ফলো করি সব সেশন শেষে। প্র্যাকটিস নিয়ে আপনি যেটা বলেন, প্র্যাকটিসে সবই সম্ভব, অনুশীলনে সবই সম্ভব। সো আমি বিলিভ করি যে মানে আপনি যে কাজগুলো করছেন অন এ রেগুলার বেসিস, আপনি এটা অব্যাহত রাখবেন এবং ইউ উইল ইন্সপায়ার দ্য মিলিয়ন্স অফ ইউথ, বিকজ ডেফিনেটলি এই যে ক্রিয়েটিভিটি এবং নন ক্রিয়েটিভিটির মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। ইউ ক্যান বি ক্রিয়েটিভ বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর, বিকজ দ্য ক্রিয়েটিভ পিপল মেবি হ্যাভ দ্যাট বাইবর্ন গিফট টু বি ক্রিয়েটিভ, বাট আমার কাছে মনে হচ্ছে নন ক্রিয়েটিভ পিপল লাইক আস উই ক্যান প্র্যাকটিস মোর টু বিকাম ক্রিয়েটিভ। লাস্ট মেসেজ টু এভরিওয়ান, যে সাজেশন বলি, আমি স্কিল নিয়ে কিছু বলবো না, আমি একটা কথাই বলি, COVID-19 will be changing our life in a very from a very different dimension.
তো সামনে রোজা শুরু হচ্ছে কালকে থেকে, তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে দেখেন সোসাইটিতে কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে রাস্তায় একটা মহিলাকে আমি বলতে শুনেছি যে মানুষ খাবো খাবার না পেলে, পেটে ভাত না হলে। সো অনেক অনেক মানুষের বাসায় আজকে খাবার নেই, অনেক মানুষ আজকে মধ্যবিত্ত পরিবার মুখ ফুটে বলতে পারতেছে না। আমরা মিশন সেভ বাংলাদেশ থেকে কি করছি? অনেক কম, আমরা মনে হয় 1%ও কভার করতে পারছি না। বাট আপনি চিন্তা করেন যে আপনি আপনার জায়গা থেকে যারা শুনছেন, আপনাদের নেটওয়ার্কে আপনার ফ্যামিলির মধ্যে কোনো পরিবার আছে কিনা যার চাকরি নেই, একটু খোঁজ নিয়ে। কোনো ফ্যামিলি দুঃখে আছে কিনা আপনি খোঁজ নিয়ে, যার বাসায় খাবার নেই খোঁজ নিয়ে। আপনি যদি তাকে সাহায্য করতে যদি আপনি একটু লজ্জা বোধও করে থাকেন, আপনার মিশন সেভ বাংলাদেশকে রিচ আউট করতে পারেন। আমরা খাবার পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিব, আপনাদেরকে খাবার আমাদেরকে দিতে হবে না, আমরা খাবার পৌঁছে দিব। সো এই ধরনের মধ্যবিত্ত ফ্যামিলি যারা সমস্যা আছে তাদের পাশে থাকুন। কিছু বিহেভিয়ারাল চেঞ্জ যদি করা সম্ভব হয়, লাইক এই রোজার মাসে নর্মাল রোজাতে আমরা যা বেশি ইফতার করতাম, বাইরে ইফতার করতাম, খাবার কিনতাম, ওটা না করে যদি একটা বাজেট আমরা এই গরিব মার্জিনালাইজ সুবিধা বঞ্চিত মানুষদেরকে আমরা যদি স্পেন্ড করতে পারি, ইট উইল বি এ গ্রেট হেল্প ফ্রম দ্যাম। কর্পোরেটে যারা চাকরি করছেন, কর্পোরেটে অনেক প্রোগ্রাম কর্পোরেট ইফতার হচ্ছে না এই বছর, তারা যদি একটু বাজেট অ্যালোকেট করে এদের জন্য, নট নেসেসারি আপনাকে মিশন সেভ বাংলাদেশকে দিতে হবে, বিদ্যানন্দ 1 টাকার আহারকে আপনারা দিতে পারেন, যারা যারা কাজ করছে অন্যান্য প্ল্যাটফর্ম তাদের থ্রুতে আপনারা এটা করতে পারেন। আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে ডেফিনেটলি রিপন ভাই অনেক বেশি এমপ্যাথি নিয়ে কথা বলেন। দিস ইজ আ টাইম টু অ্যাকচুয়ালি রিফ্লেক্ট, দিস ইজ আ টাইম টু অ্যাকচুয়ালি প্র্যাকটিস দ্যাট উই বিলিভ, দ্যাট ইজ প্র্যাকটিস এমপ্যাথি, মানুষের প্রতি একটু সহানুভূতিশীল হই আমরা। উইথ দ্যাট নোট, রিপন ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং আগামীকাল আবার আপনাদের সাথে কানেক্ট হব সেম টাইমে 7:30টায় উইথ অ্যানাদার এক্সপার্ট। বাট ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে সেফ রাখুন, অন্যকে সেফ রাখুন, এবং তাজদিন ভাই যেভাবে করে বললেন যার যা আছে তাই নিয়ে ওই সকল মানুষদের পাশে দাঁড়ান যারা আপনার দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ।